বাংলাদেশে রাজস্ব এনবিআর এর যতগুলা স্থলপথ আছে, তারপরে বিমানপথ আছে, বিমানবন্দর, প্রতিটা জায়গায় সরকারের নজরদারি ভালো নাই। ইম্পোর্টের ক্ষেত্রে বিগত যদি আপনি 15 দিনের আপনাকে আমি অঙ্ক দেখাই, আমার কাছে সব রেকর্ড আছে, দেখবেন যে রেড গ্রাস মানে লাল ঘাস বলে 8 কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে জাফরান নিয়ে আসছে। আপনার একটা হয়তো বলা হয়েছে বই আসছে বা কাগজ আসছে, সেটার ভিতরে 3 পিস আসছে, শাড়ি আসছে। এগুলো অহরহ হচ্ছে, এগুলো মনিটরিং করা হয় না। ইদানিং ইন্টেলিজেন্স কিছু মনিটরিং করে দেখতেছে, যেখানে যাচ্ছে সেখানেই পাচ্ছে। গিয়ে দেখছে এখানে একটা পণ্য আসছে, গিয়ে দেখা গেল সিগারেট পাওয়া গেছে ভিতরে, কোটি কোটি টাকার সিগারেট আসছে। এতদিন আসছে কিন্তু ধরা হয় নাই। এখন আপনার কথার উপর আমি বলবো, আমার অল্প বুদ্ধিতে, আমি তো লেখাপড়া জানি না বা অত শিক্ষিত না, বা আপনাদের মতো তো বলতে পারবো না, তবে আমার সূক্ষ্ম দৃষ্টিতে আমি বলবো যে এখানে একটা শক্তিশালী একটা মনিটরিং সেল করতে হবে। এই যে শুল্ক ফাঁকি মানে 1 নম্বরে হলো আপনি পোর্ট দিয়ে আনতেছেন এক পণ্যর জায়গায় আরেক পণ্য, আপনি বলতেছেন কলম, গিয়ে দেখা কলম না সিগারেট। আপনি বলতেছেন কাপ, গিয়ে দেখা গেল এটাতে অন্য মাদক। তো এই জিনিসগুলো ধরার জন্য আমি একটা আমার সুনির্দিষ্ট প্রস্তাব, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো, একটা মনিটরিং সেল করতে হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মনিটরিং সেলের ভিতরে কি থাকবে, এটাতে কি কি করবেন, আপনি বিভিন্ন বন্দরে যে মালামাল আসবে এই মালগুলা যাচাই করবেন, এই পণ্যটা কি। আপনি ডিক্লারেশন দিয়েছেন এখানে কলম, আসলে কি কলম, এটাকে আপনি 100% চেক করতে হবে। কিভাবে চেক করবেন, আপনি দেখলেন না কিন্তু ভিতরে চলে যাচ্ছে সিগারেট বা মাদক, এটা না। এটা করার জন্য কত থার্ড পার্টি ইন্সপেকশন বলে, এসজিএস, বুরেউ ভেরিটাস, ইন্টারটেক যারা করে, তৃতীয় পক্ষকে নিয়োগ দিতে হবে যে এখানে যেই বন্দর দিয়ে হোক, সমুদ্র বন্দর, বিমানবন্দর দিয়ে মাল আসলে সেখানে আপনি 100% ইন্সপেকশন হবে। এই পণ্যটা যে দেওয়া আছে সেই পণ্যটার মূল্য এবং সঠিক পণ্য কিনা যাচাই করার জন্য থার্ড পার্টিকে দিবে। এখানে থার্ড পার্টির থেকে একটা ফি নিবে তারা 0.10%, সেটা বায়ার বিয়ার করবে। এখন গেল এটা আপনি করার জন্য। এখন এদের তদারকি কে করবেন, এই তদারকি করার জন্য সর্বপ্রথম আমার বক্তব্য 2টা হেলিকপ্টার লাগবে। বিমান বাহিনীর থেকে 2টা হেলিকপ্টার ভাড়া নেন বা কিনেন, তার ভিতরে 11 জনকে মনিটরিং সেল নেন। 11 জনের মনিটরিং সেলে কে কে থাকবে, সর্বপ্রথম থাকবে আপনার আমার এনএসআই থেকে 2 জন, এসবি থেকে 2 জন, দুদক থেকে 1 জন, ইন্টেলিজেন্স এনবিআর এর ইন্টেলিজেন্স থেকে 2 জন, 1 জন ম্যাজিস্ট্রেট, বিজিবির 2 জন, এইভাবে একটা 11 জনের প্রতিনিধি থাকবে। তারা হেলিকপ্টার নিয়ে তাদের একটা স্টেশন থাকবে, এখানে আপনার টাকা ব্যয় হবে, আপনি এর থেকে 40 গুণ টাকা পাবেন। আপনি যখন গিয়ে একটা লট ধরবেন, কোটি কোটি টাকা আপনার ওখানে রাজস্ব আয় হবে। এই বাংলাদেশে যেই হারে মাল আসতেছে সীমান্ত দিয়ে পাথরের ট্রাকের নিচে, এই পর্যন্ত না হলে 2400 ট্রাক বাংলাদেশে ঢুকছে, পাথরের ড্রাম ট্রাকের নিচে আপনার চেম্বার করে ভিতরে শাড়ি মাদক আসছে, এগুলো সব তো আমরা দেখতেছি। তো এইভাবে তো দেশ চলতে পারে না। এই দেশের বস্ত্র, এই যে টেক্সটাইল বলেন, কিভাবে বাঁচবে, এটা বাঁচার কোনো উপায় নেই। এরকম ভাবে কাপড়, শাড়ি, 3 পিস আসতেছে। আপনি দেখেন যে পরশুদিন ধরছে একটা বিজিবি ধরছে রাস্তায় পাথরের ট্রাক, সেটার ভিতরে মাদক পাওয়া গেছে, আমরা নিউজ পেপারে দেখতেছি। তো এখন কথা হলো যে আপনি যদি সত্যিকার অর্থে দেশকে বাঁচাইতে চান, দেশকে বাঁচান 2টা রাস্তা। একটা হলো আপনার রাজস্ব আয়, আপনি রাজস্ব আয় করার জন্য বড় লোকদের খুঁজতেছেন, তাদের বেশি করে মানে ট্যাক্স ধরবেন, কিন্তু আপনি এখান থেকে নিতে চাচ্ছেন না কেন? এই যে কোটি কোটি টাকা ফাঁকি দিচ্ছে, পানগাঁও বন্দর যান, সেখানে গিয়ে দেখেন বিভিন্ন পণ্য আসতেছে, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, মনিটরিং করার কেউ নাই বিভিন্ন বন্দর দিয়ে। তো এখন এই মনিটরিং সেল দিয়ে কি করবেন, যখন যেখানে মনে করবেন হেলিকপ্টার নিয়ে চলে যাবেন, গিয়ে স্পটে দাঁড়ায় সেই মালগুলা তদন্ত হচ্ছে কিনা নিজেরা চোখে দেখে আসবেন, বা শেষ। এতে সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব আসবে। আমি আপনাকে লিখিত দিতে পারি স্ট্যাম্পের উপরে। 2 নম্বর হলো আমার দেশের যে শিল্প,
এরা বাঁচবে, কারণ হয়েছে ওই যে ট্যাক্স ফাঁকি দিয়ে মাল আসতেছে, এটা আসবে না। আমার পণ্যটা, বাংলাদেশি পণ্যটা বাংলাদেশের মিলগুলো চলবে, ব্যাংকের টাকা দিতে পারবে, উৎপন্ন হবে। এটা যদি সেফগার্ড করার জন্য এটা। আর দ্বিতীয়ত হলো বন্ডের যে মালগুলো মিসইউজ হচ্ছে, যেটা বললাম সুতা আসতেছে, আপনি সুতা মনিটরিং করবে কেমনি, আমি সহজ বলে দিই। ওখান থেকে যখন ট্রাকটা ছাড়বে, ধরেন আপনার চিটাগং থেকেই এই বন্ডের মাল আসতেছে, আপনি দেখবেন লেখা আছে 80 কাউন্ট বা 60 কাউন্ট। এটা জীবনও কোনোদিনও গার্মেন্টসে ব্যবহার হয় না, এক্সপোর্টের জন্য জীবনে ব্যবহার হবে না। কিন্তু 100 ট্রাক মাল, আপনার 100 কন্টেনার মাল আসতেছে বাংলাদেশে, ঢুকবে ইদানি, কিছু ঢুকে গেছে অলরেডি, বাজারে বিক্রি হচ্ছে। আমাদের সরকার আমাদের কাছ থেকে লোকাল, আমরা সুতাতে, আপনি জানেন কিনা, বাংলাদেশে গরিব মানুষের জন্য আমরা সুতা বানায় কাপড় বানাচ্ছি, একটা লুঙ্গি, গামছা, শাড়ি, সেখানে কিন্তু আমরা ভ্যাট দিচ্ছি। এক কেজি সুতাতে 5 টাকা ভ্যাট দিই। আমি সুতা বিক্রি করতে পারি, সরকার ভ্যাট পাচ্ছে না। ওদিক দিয়ে স্মাগলিং এর মাল এসে, বন্ডের মাল এসে বাজার ধরে যাচ্ছে। আপনি যখন চিটাগং থেকে ট্রাকটা ছাড়বে সুতার, আপনি হেলিকপ্টার দিয়ে ফলো করেন এটা কোথায় যাচ্ছে, 1 মিনিটে ধরতে পারবেন। এতে সহজ আর কিছু নেই। আপনি বলবেন যে গাড়ি জাহাজটা তো যাবার কথা ফ্যাক্টরির ভিতরে, এই কন্টেনারটা, সেটা চলে গেছে মাধবদী বাজারে, সিরাজগঞ্জ বাজারে, ধরেন এগুলা। তা আমরা এত কিছু বলতে যাবো কেন? তা আপনাদেরকে এই ধরনের বুদ্ধি নাই, কেন করতে পারতেছেন না? আজকে কেন এইভাবে বন্ড মিসইউজ হচ্ছে? দ্বিতীয়ত হলো সারা বিশ্বে কোনো জায়গায় বন্ড সিস্টেম নাই, শুধু বাংলাদেশ একটা দেশ, আমরা বন্ড ফ্যাসিলিটি নেই। কিন্তু বন্ড ফ্যাসিলিটি দেওয়া যায়, সেটা মিসইউজ হচ্ছে। আমার হিসাবে এখন বর্তমানে 35% প্রোডাক্ট বন্ডের যে মাল আসে, 35% মিসইউজ হচ্ছে। কাপড় বলেন, যে কোনো জিনিস, আপনার বুতাম পর্যন্ত বন্ডের মালে বিক্রি হয়। এগুলো দুঃখের কথা বলতে হয়। আমরা কোথায় আছি, আমরা কি হয়ে গেছি? এখন সবাই গার্মেন্টস করার জন্য পাগল। আসলে গার্মেন্টস, আপনি জানেন কিনা, বহু গার্মেন্টস পণ্য নিয়ে এসে বিক্রি করছে, তাদের গার্মেন্টস নাই, জানেন কিরকম? আমার নাম মনে করেন একটা এক্স, আমার ফ্যাক্টরির নাম, আমি বন্ডের মাল নিয়ে আসছি, আইনা আমার কোনো, আমি জাল কাগজ দিয়েছি এক্সপোর্টের। এখন তদন্ত করে দেখা গেছে এই ফ্যাক্টরি নেই। আপনি তথ্য চান, আমি আমার কাছে আছে, আমি দিয়ে দিই আপনাকে। দেখেন কত, আমি নামও বলতে পারি মোবাইল থেকে, এখন কার কার এগুলো ফ্যাক্টরি নাই, তারা বন্ডের মাল বিক্রি করছে। একটা ফ্যাক্টরি নিউজ পেপারে দেখেছি, সে $19 কোটি আপনার কাপড় নিয়ে আসছে, মাত্র এক্সপোর্ট করছে $3 কোটি। বাকিগুলো বিক্রি করে দিছে সরকার রাজস্ব। হ্যাঁ, সরকার রাজস্ব ফাঁকি হয়েছে, কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা সরকার রাজস্ব হারাচ্ছে, কিন্তু এগুলো মনোযোগ দিচ্ছে না। আর দেশীয় শিল্পগুলো এখন বসে যাচ্ছে, সব মালিকরা অসুস্থ হয়ে গেছে। এখন রাত্রে সবাই ঘুমের ওষুধ খায়, জানেন? কিসের ফ্যাক্টরি চালাবে? আপনার গ্যাস নাই, বিদ্যুৎ নাই, একদিকে আপনি আমাদের সমস্যা ফেলাইছেন। দ্বিতীয়ত, বন্ড মিসইউজ হয়ে আমাদের ফ্যাক্টরিগুলো শেষ হয়ে যাচ্ছে। আপনারা আমাদের শেল্টার দিচ্ছেন না, সেফগার্ড দিচ্ছেন না। আপনি এখান থেকে ইনকাম করতে পারেন, আপনি যদি মিসইউজ ধরেন। এগুলো বহু তথ্য আমার কাছে আছে, আপনাকে আমি কাগজ কলমে দেখাবো, আমার কথা না। গোয়েন্দা রিপোর্ট পর্যন্ত আছে যে কোথায় কোথায় মাল বিক্রি হচ্ছে, নাম বলে দিচ্ছে। ইসলামপুরে এই দোকানে বন্ডের কাপড় বিক্রি হচ্ছে, টেরি বাজার, চিটাগং টেরি বাজার একটা আছে, দেখেন, খবর নেন, সেখানে বন্ডের কাপড় বিক্রি হচ্ছে। গোয়েন্দা রিপোর্ট সব। কিন্তু আমাদের সরকার বসে আছে, এনবিআর বসে আছে। এনবিআর বলে আমাদের লোক, জনবল নাই। তো আপনি জনবল নাই, অবশ্য আপনি বলেন কি, যারা বড় লোক, আমি কষ্ট করে এত বছর কাজ করে টাকা কামাইছি, আমার বলেন 43% ইনকাম ট্যাক্স দিতে হবে। আমার তো রক্তক্ষরণ হয়, চুরি করলাম না, কষ্ট করে টাকা কামাই করছি, আপনি অন্যের নিবেন 25%, আমার 43%। কেন আমি বড় লোক হইলাম? কেন বিদেশে টাকা পাচার করলাম না? আজ বিদেশে পাচার করে বাড়ি ঘর ওইখানে করতাম, এই ভালো ছিল, এখানে করছি, এখন আপনি আমার উপর ট্যাক্স বসাচ্ছেন।